আজকের এই এক্সপ্লেইনারে আপনাদের স্বাগতম। আজ আমরা ইনভিনসিবল আফটার ডেথ বা মৃত্যুর পর অজেয়র একেবারে মাথা ঘোরানো একটা কাহিনী নিয়ে কথা বলবো। সাধারণত আমরা কি দেখি? চূড়ান্ত ক্ষমতার জন্য চরিত্রগুলোকে বছরের পর বছর সাধনা করতে হয়, লড়াই করতে হয়, তাই না? কিন্তু এখানে সেই প্রচলিত কনসেপ্টটাকে একেবারে উল্টে দেওয়া হয়েছে। এটি সত্যিই এমন একটা অদ্ভুত আর রোমাঞ্চকর যাত্রা যা আমাদের ক্ষমতা আর আত্মত্যাগের আসল মানেটা নতুন করে ভাবতে বাধ্য করবে। একটু ভাবুন তো, যদি এমন হয় যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সত্তা হওয়ার একটাই উপায়, আর তা হলো নিজের মৃত্যু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন একটা পরিস্থিতি বিবেচনা করা যাক যেখানে একটা ম্যাগাজিনের এডিটর হঠাৎ করে এক ফ্যান্টাসি জগতে ট্রান্সমিগ্রেট হয়ে যান, আর সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন প্রকৃত শক্তি অর্জনের জন্য তাকে চূড়ান্ত আত্মত্যাগ করতে হবে। সোজা কথায়, পরম ক্ষমতাশালী হতে হলে তাকে প্রথমেই নিজের জীবনটা বিসর্জন দিতে হবে। বেঁচে থাকলে তার কোনো ক্ষমতাই নেই, কিন্তু একবার মরতে পারলেই সে একেবারে অজেয়। চলুন প্রথমেই দেখে নিই পয়েন্ট ১, চূড়ান্ত ক্ষমতার চাবিকাঠি। রাজপ্রাসাদের একজন কর্মকর্তা হিসেবে আমাদের প্রধান চরিত্রের এই নতুন জীবনের পেছনে কিছু অদ্ভুত নিয়ম কাজ করছে। সে একটা জাদুকরী সিস্টেম লাভ করেছে ঠিকই, কিন্তু ভাই, এখানে একটা বিশাল ক্যাচ আছে। এই সিস্টেমে জমানো সমস্ত পাওয়ার আনলক করতে হলে অন্য কাউকে তার প্রাণ নিতে হবে। সবচেয়ে বড় প্যাচটা হলো নিজে প্রাণ দেওয়া বা আত্মহত্যা করা এখানে কঠোরভাবে নিষিদ্ধ। মানে বুঝতে পারছেন তো, এই একটা মাত্র শর্ত পুরো গেমটাকে কতটা জটিল করে তুলেছে। তার মানে তার এখন প্রধান উদ্দেশ্যটা শুনতে খুব সোজা লাগলেও আসলে এটা অবিশ্বাস্য রকমের বিপজ্জনক। তাকে অজেয় হতে হলে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, শত্রুদের এমনভাবে উস্কে দিতে হবে যাতে তারা বাধ্য হয়ে তার ওপর মারাত্মক আক্রমণ করে বসে। আক্ষরিক অর্থেই নিজের মৃত্যুর ফাঁদ তাকে নিজেকেই পাততে হবে। প্রতিদিন তাকে প্রাসাদের সবচেয়ে ক্ষমতাবান আর ভয়ঙ্কর মানুষদের এমনভাবে রাগিয়ে তুলতে হবে যেন তারা তাকে খুন না করে শান্তই হতে না পারে। এবার আসা যাক ২ নম্বর বিষয়ে, ৯টি প্রদেশের বিভাজন। এই অদ্ভুত মৃত্যুর আকাঙ্ক্ষা কিভাবে কাজ করছে সেটা বুঝতে হলে আমাদের এই ফ্যান্টাসি দুনিয়ার জিও পলিটিক্সটা একটু বুঝতে হবে। পুরো সাম্রাজ্যটা মোট ৯টি প্রদেশে বিভক্ত, কিন্তু আগের অযোগ্য শাসকদের কারণে কি হয়েছে জানেন? এই ৯টার মধ্যে ৬টি প্রদেশই এখন দুর্নীতিগ্রস্ত ডিউকদের পকেটে চলে গেছে, আর বেচারা সম্রাটের হাতে টিকে আছে মাত্র ৩টি প্রদেশ। সাম্রাজ্যের মানচিত্রে এই বিভাজন কিন্তু এক গভীর অস্থিরতার সংকেত দেয়। ক্ষমতার এই বিশাল ভারসাম্যহীনতার মানে হল সম্রাট নিজের রাজদরবারে রীতিমতো আন্ডারডগ হয়ে পড়েছেন। শক্তিশালী গোষ্ঠী আর ওই দুর্নীতিগ্রস্ত ডিউকরা তাকে সব দিক থেকে চেপে ধরেছে, তাকে পুতুলের মতো ব্যবহার করার চেষ্টা করছে। একদিকে সম্রাটের সম্পদ তলানিতে ঠেকেছে, অন্যদিকে রাজদরবারে তার প্রভাবও প্রায় শূন্যের কোঠায়। সম্রাট যেন তার নিজের প্রাসাদেই একজন বন্দী। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ৩ নম্বর পয়েন্ট, সম্রাট সম্পূর্ণ একা। এই ভূ রাজনৈতিক উত্তেজনা রাজপ্রাসাদের দেয়ালের ভেতরেই একেবারে ফুটন্ত জলের মতো টকবক করতে শুরু করে। একটা শক্তিশালী সম্প্রদায় বা সেক্ট এসে চাপ দেয় যেন সম্রাট লাইভ পরিবার নামের একটা দুর্নীতিগ্রস্ত পরিবারকে ডিউক হিসেবে স্বীকৃতি দেন। সম্রাট যখন সরাসরি না করে দেন, তখন প্রায় সব দুর্নীতিগ্রস্ত মন্ত্রী সম্রাটের উপর প্রবল চাপ দিতে থাকে। আর শেষমেশ ইউয়ান নামের এক দূতের প্রকাশ্য বলপ্রয়োগের হুমকিতে সম্রাট একেবারে ফাঁদে পড়ে যান। শূন্য, হ্যাঁ, এই একটিমাত্র সংখ্যাই রাজদরবারের সম্রাটের পাশে দাঁড়ানো মিত্রের সঠিক পরিমাণ বোঝায়। সম্রাটের একমাত্র যে অনুগত সমর্থক ছিল, সেও সেদিন অসুস্থতার কারণে দরবারে নেই। ভাবুন একবার অবস্থাটা। ক্ষুধার্ত নেকড়েদের মাঝখানে সম্রাট একেবারে একা। এই বিশাল সিংহাসন কক্ষে তাকে রক্ষা করার মতো বা তার পক্ষে একটা কথা বলার মতো একজন মানুষও অবশিষ্ট নেই। আর এখানেই আসে আমাদের ৪ নম্বর পর্ব, বীরত্বপূর্ণ মৃত্যুর আকাঙ্ক্ষা। সম্রাটকে এই অবস্থায় দেখে আমাদের প্রধান চরিত্র ভাবল, আরে, নিজেকে খুন করানোর এর চেয়ে পারফেক্ট সুযোগ আর কি হতে পারে। সে সোজা লাফিয়ে পড়ে রাজকীয় সিলমোহর বা জেড স্লিপটা কেড়ে নেয়, ডিক্রিতে স্ট্যাম্প দিতে সোজা মানা করে দেয়। শুধু তাই না, বুড়ো অর্থমন্ত্রীকে সবার সামনে এমন যাচ্ছে তাই অপমান করে যে লোকটা রাগে আর অপমানে আক্ষরিক অর্থেই অজ্ঞান হয়ে মাটিটা লুটিয়ে পড়ে। পুরো দরবার তখন আর এখানেই তৈরি হয় কাহিনীর সবচেয়ে দারুণ আর নাটকীয় টুইস্ট। একদিকে আমাদের প্রোট্যাগনিস্ট মরিয়া হয়ে চেষ্টা করছে কাউকে রাগিয়ে দিয়ে নিজের প্রাণটা দেওয়ার জন্য, কিন্তু সম্রাটের দরবারের লোকজন কি ভাবছে জানেন? তারা ভাবছে, বাহ, কি নির্ভীক, চরম অনুগত এক পণ্ডিত সম্রাটের সম্মানের জন্য হাসিমুখে নিজের প্রাণ দিচ্ছে। এই সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গিটা পুরো ব্যাপারটাকে একেবারে এক অনন্য হাস্যরসের লেভেলে নিয়ে যায়। এবার চলুন দেখি এর ক্লাইম্যাক্স, ৫ নম্বর পয়েন্ট, নির্ভীক অবস্থান। প্রধান চরিত্রের এই চরম উস্কানি কিন্তু একদম পারফেক্টলি কাজ করে। একজন শক্তিশালী মার্শাল কালটিভেটর ভিড় ঠেলে সামনে চলে আসে। চরম ঔদ্ধত্যের শাস্তি দিতে সে খাপ থেকে তার চকচকে উন্মুক্ত তলোয়ার বের করে সোজা হুমকি দেয়, এক্ষুনি সে প্রধান চরিত্রের শিরচ্ছেদ করবে। ব্যাস, মৃত্যুর চরম মুহূর্ত একেবারে দোরগোড়ায় এসে হাজির। কিন্তু পিছিয়ে যাওয়ার বদলে সে যা করল সেটা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। সে বিন্দুমাত্র ভয় না পেয়ে সোজা ওই তলোয়ারের দিকে তাকিয়ে থাকে, নিজের ঘাড় এগিয়ে দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মারো আমাকে এক্ষুনি।
সে বুক ফুলিয়ে ঘোষণা করে গুপ্তঘাতকদের সিংহাসন পর্যন্ত পৌঁছাতে হলে আগে তার লাশের ওপর দিয়ে যেতে হবে। একজন সাধারণ পণ্ডিতের এমন অবিশ্বাস্য কনফিডেন্স আর পাগলপ্রায় আচরণ দেখে আক্রমণকারী নিজেই তো পুরো কনফিউজড। সেই বিভ্রান্ত ঘাতক যখন থমকে গিয়ে জিজ্ঞেস করে যে সে কি শুধুই মৃত্যুর পর নাম কামানোর জন্য এমনটা করছে, তখন আমাদের প্রোটাগনিস্ট এমন এক লেজেন্ডারি ডায়লগ দেয় যা পুরো প্রাসাদের প্রতিধ্বনিত হতে থাকে। সে বলে, আমার নাম ভুলে গেলেও আমার কিছু যায় আসে না, এই নদী আর পাহাড় আমাকে মনে রাখবে। মানে বুঝতেই পারছেন, এই একটা কথা বন্ধু শত্রু সবার বুকে এমন একটা ধাক্কা দেয় যে সবাই তাকে আক্ষরিক অর্থেই এক অমর বীর ভাবতে শুরু করে, যা আমাদের এই এক্সপ্লেনারের শেষে একটা দারুণ ভাবনার জায়গায় দাঁড় করায়। একটু ভেবে দেখুন তো, যদি আনুগত্যের এই চূড়ান্ত মহান কাজটা আসলে একটা জাদুকরের সিস্টেমের সুবিধা নেবার আর পরম ক্ষমতা পাওয়ার তীব্র স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে আসে, তবে কি সেটা এই সাহসিকতাকে কোনো অংশে কম বাস্তব করে তোলে? উদ্দেশ্য যাই থাক, নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে তলোয়ারের চোখে চোখ রাখার সাহসটা তো আর ফেক না, তাই না? আপনারা কি ভাবছেন এই প্যারাডক্সটা নিয়ে?